এবং যাকে ট্রাস্ট করা যায় সেই আসলে ভালোবাসার মানুষ। 300% আলাদা একটি চরিত্র হচ্ছে হোসেন মাঝি। কোনো একটি চরিত্র অভিনয় করার সময় আসলে তখন তো আমি ব্যক্তি নাইম থাকি না, ওই চরিত্রের মানুষটা হয়ে যায়। সারা বিশ্ব যদি পরে আমরা বাংলাদেশ পারবো না কেন? ভাইয়া ওটিটিতে আপনাকে মোটামুটি আমরা রেগুলার পেলেও সিনেমাতে অনেক দিন পরে পাচ্ছি, তো এই ছবিটা আপনার মুগ্ধতার জায়গা কোথায়? প্রথমত হচ্ছে যে এই ছবিতে আমাকে যে চরিত্রে দেখা হবে সেটা হচ্ছে হোসেন মাঝি। এটা আমি এখন পর্যন্ত যে কয়টা কাজ করেছি, লাইক কারাগার ওয়েব সিরিজ, মিশন হান্ডন ওয়েব সিরিজ, ওভারট্রাম ওয়েব সিরিজ, দেন কালপুরুষ, কালপুরুষ, এবং কালপুরুষ তো অনেক বড়োভাবে সবার কাছে অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। কারাগারও অনেক ভালোভাবে অ্যাকসেপ্টেড। সো এই প্রতিটি চরিত্র থেকে একেবারে 100% আলাদা বলবো না, আমি 300% আলাদা একটি চরিত্র হচ্ছে হোসেন মাঝি। সো সেই কারণে একজন অভিনেতা হিসাবে নিজের অ্যাক্টিংয়ের রেঞ্জটাকে বড় করার জন্যই তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত। সেই চেষ্টা থেকেই এই ছবিটায় সম্পৃক্ততা হওয়া। আর আরেকটি গল্প বলতেই হবে, সেটা হচ্ছে যে এই ছবি যিনি একজন এডি ছিলেন, যে হচ্ছে সুব্রত মিত্র। তো সুব্রত এই চরিত্রটি হোসেন মাঝির চরিত্রে আমাকে কেউ কখনো ভাববে না। তো সুব্রত আসলে অরুণ চৌধুরীর কাছে পিচ করে আমাকে নিয়ে যে নাইম ভাইকে নিয়ে আমরা কাজটা করতে চাই, কারণ আমি ওনার অ্যাক্টিংয়ের ব্যাপারে জানি এবং আমার বিশ্বাস যে ওনাকে এইভাবে দর্শক দেখলে দর্শকও নতুন কিছু উপহার পাবে। সেই কারণে সব কিছু মিলে গল্পটা অনেক সুন্দর, আমার চরিত্রটির জায়গাটা খুব সুন্দর। সেখান থেকে মনে হচ্ছে অবশ্যই এই চলচ্চিত্রেই আমার কাজ করা উচিত। মানে নিশ্চয়ই নৌকা চালাতে হয়েছে যেহেতু মাঝির ক্যারেক্টার, কেমন লেগেছে ওই শুটিংয়ের সময় যেটা হয় যে সবাই হেল্প করে। সো সবাই হেল্প করেছে, বিশেষ করে যারা যারা ছিল আমাদের টিমের প্রত্যেকেই কম করে, ইভেন মিথিলাও আমাকে হেল্প করেছে। হ্যাঁ, সো সবাই মিলে হেল্প করাতে এটা অনেক ইজি হয়ে গেছে আর কি। আর ওই সময়টা কী হয় যে কোনো একটি চরিত্র অভিনয় করার সময় আসলে তখন তো আমি ব্যক্তি নাইম থাকি না, ওই চরিত্রের মানুষটা হয়ে যায়। সো ওই চরিত্রের মানুষটা অটোমেটিক্যালি শিখে ফেলে যে কীভাবে কী করতে হবে না করতে হবে না। এখন যদি আমাকে বলা হয় যে সেম অ্যাক্টিভিটিসটা করতে, আমি পারবো না, কিন্তু তখন চরিত্রের খাতির এটা করা হয়ে গেছে। এই গানটা দেখলাম যে গানটাও মানুষ পছন্দ করেছে, তো মানে আপনার অফকোর্স একটি ক্যারিয়ারে যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য তাদের ক্যারিয়ারে একটি ভালো গান পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সো আমি অনেক বেশি গ্রেটফুল ইমরান এবং কনার কাছে যে তারা এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দিয়েছে, এবং এটি আমি যতদিন জীবিত থাকবো ততদিন তো আমি চেরিশ করতেই পারবো, আমি মরে যাওয়ার পরও এই গানটা থাকবে। সো জাগো ছবিতে একটি গান ছিল পথে চলতে, যেটা এখনও মানুষ শুনে, ওইটার কথা বলে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই গানটিও ব্যাপ্তি অনেক বছর থাকবে। নতুন তোকেই ভালোবাসি। নতুন সিনেমা কি আছে? নতুন সিনেমা দুটো সিনেমা রেডি আছে, একটি হচ্ছে শেখর, আরেকটি হচ্ছে নীল জোছনার গল্প। সো এই দুটো কাজও মোটামুটি শেষের দিকে, এবং কোনো একটা সুন্দর সময় হয়তো রিলিজ পেয়ে যাবে। ভাইয়া একটু যে জানার যে আপনি যেভাবে নিজেকে মেনটেন করেন, কখনো দেখি যে মানে আপনার ওজন আমরা হয়তো বা অনেক বেশি, আবার আপনি নিজেকে মেনটেন করে ফেলেছেন, মানে এই যে ট্রান্সফরমেশন, এই ইন্সপায়ারেশনটা কি শুধুই আমির খান নাকি অন্য কিছু আছে? না, এখানে যেটা মোর ইন্সপিরেশন যেটা আমি বলবো সেটা হচ্ছে সারা বিশ্ব যদি পারে আমরা বাংলাদেশ পারবো না কেন? আমরা বাংলাদেশও পারি একটা সারা বিশ্বকে তাক লাগানোর মতো কোনো কিছু করে দেখাতে। সেই অনুপ্রেরণা থেকেই কাজটা করা, এবং আমার ব্যক্তিগতভাবে পছন্দ স্পোর্টস। সো জিম, ডিসিপ্লিন লাইফস্টাইল, এটা একটা স্পোর্টস আসলে। সো ওই ডিসিপ্লিনটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। তো যারাই জিম করেন কিংবা রেগুলার ফিটনেসের সাথে অ্যাওয়্যার থাকেন, তারা প্রত্যেকেই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, এবং সেই ডিসিপ্লিনটা আমারও ব্যক্তিগতভাবে পছন্দ। তাই আমার এরকম মোটামুটিভাবে ফিট থাকতে ভালো লাগে। আর চরিত্রের প্রয়োজনে আমাদেরকে তো আসলে সব কিছুই করতে হয় কিংবা করা উচিত। তো সেই জন্য আমি নিজেকে ভেঙে চুরে যতটুকু নতুনভাবে উপস্থাপন করা প্রয়োজন সেভাবে উপস্থাপন করি, কারণ দর্শক আমাদেরকে যারা অনেকদিন ধরে দেখছেন তাদেরকে আসলে নতুনভাবে দেখতে চায়, নতুন নতুন গল্পে, নতুন নতুন চরিত্রে। সেই কারণে আমারও চেষ্টা নাইম হিসাবে প্রত্যেকটি নতুন গল্পে নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। ভাইয়া যেহেতু সিনেমা করছেন সেই হিসাবেই জানতে চাচ্ছি যে বাংলাদেশের সিনেমা কি এখন ঈদ কেন্দ্রিক হয়ে গেল কিনা, আপনার কি মনে হয়? না, মোটেও না। এই যে কদিন আগেই তো প্রিয় মালতী বেরোলো,
সেটা কি ঈদের ছবি না, সেটা তো দর্শকে অনেক পছন্দ করেছে। তারপরে সারা বছরই ছবি হচ্ছে। আর দেখেন এই যে নতুন নতুন করে প্রতিটি ডিরেক্টর এক একটা করে কাজ উপহার দিচ্ছেন, তো এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই যে ভাবনাটা শুরু হয়েছে, এই যে চেষ্টাটা প্রয়াসটা শুরু হয়েছে, সেটাও তো আসলে সাধুবাদ জানাতে হবে। আবার এটা শুরু হয়েছে মাত্র, সেটা চলতে থাকলে অবশ্যই প্রতিটি সপ্তাহেই আমাদের জন্য বাংলাদেশের চলচ্চিত্রের উৎসব হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। একজন অ্যাক্টরের ভালো কাজের ইন্সপিরেশন হিসেবে তার সহধর্মিণী কতটা মানে সাহায্য করতে পারে বা আপনি কতটা পেয়ে থাকেন? আমি তো খুব বেশি ইন্সপিরেশন পাই, কারণ নাদিয়া আহমেদ উনি ব্যক্তিগতভাবে এত বড় মাপের একজন শিল্পী, সেই সাথে সেই শিল্পী থেকে আমাদের দেশীয় সংস্কৃতিকে, বাংলাদেশের নাচ অভিনয়, এই বড় দুটি মাধ্যমে এত বছর ধরে সে সারা বিশ্বের উপস্থাপন করে আসছে। তো এমন একজন মানুষ যখন সহধর্মিণী হয়, তখন তো প্রতিটি কাজের ইন্সপিরেশন আরও অনেক বেশি বেড়ে যায়। সো তেমনটাই আমার ক্ষেত্রে ঘটেছে। হ্যাঁ, আপনার মানে যেহেতু ভ্যালেন্টাইনের ছবি রিলিজ, সো একটা ভালোবাসার মৌসুমে মানে আমাদের সবিজের একটা আইডল কাপল হিসেবে ভালোবাসা এবং ভালোবাসার যে পরিসর ব্যক্তিটা আপনি কীভাবে দেখেন? আমি সবসময় দুটো বিষয়কে কেন্দ্র করেই এই বিষয়ে কথা বলি। এক হচ্ছে কমফোর্ট, আরেকটা হচ্ছে ট্রাস্ট। যার সাথে আরাম করে কথা বলা যায়, আরাম করে দুঃখ আনন্দ সব কিছু শেয়ার করা সম্ভব, সেই আসলে ভালোবাসার মানুষ। সেটা বাবা মা হতে পারে, ভালো বন্ধু হতে পারে, এবং যাকে ট্রাস্ট করা যায় সেই আসলে ভালোবাসার মানুষ। হয়তো বলাও হয় না অনেক ক্ষেত্রে যে সেই আসলে ভালোবাসার মানুষ, কিন্তু তারপরও মনের অজান্তেও এটাই থাকে যে তাকে আমি ট্রাস্ট করি, তার সাথে তার কোম্পানি হিসেবে আমি আরাম পাই, সেটি আসলে এক ধরনের ভালোবাসা।